জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ। মধ্যপ্রাচ্য সংঘাতে ও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা। চলতি মাসের 21 দিনে এসেছে $233 কোটি, প্রবৃদ্ধি 18.6%, প্রায় 3.5 বছর পর সর্বোচ্চ রেজাল্ট। দৃশ্যমান চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কার্যক্রম চলছে। কারখানা নির্মাণ ও পণ্য উৎপাদন বাড়ছে। কর্মসংস্থানের সুযোগ। শিগগিরই প্লট বরাদ্দ শেষ করতে চায় বিসিক। খুলনা অঞ্চলে থমকে গেছে বেনামি চিংড়ি চাষ। পোনা খাবার আমদানিতে নিষেধাজ্ঞায় কারণ পড়ে আছে প্রস্তুত পুকুর। ক্ষতির মুখে চাষি, সমাধানের চেষ্টায় মৎস্য বিভাগ। এবং সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি শাকসবজি ও মাছের চাহিদা। ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী প্রবাসীরা। কুয়েতের বাইরে আটকে পড়াদের জন্য 3 মাসের লিভ পারমিট চালু। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রথমে জ্বালানি সংকট, পরে দাম বৃদ্ধি। এই দুয়ের প্রভাবে উৎপাদন থেকে শুরু করে রফতানি আয় আরও কমার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের, যা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে সরকারকে চাপে ফেলবে বলে শঙ্কা তাদের। সংকট মোকাবেলায় তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে সরকারকে করণীয় ঠিক করার তাগিদ দিচ্ছে বিকেএমইএ। এর পাশাপাশি পরিস্থিতি আমলে নিয়ে নিম্ন আয়ের মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশের জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়া দীর্ঘ অপেক্ষা অবশেষে ঠেকেছে মূল্যবৃদ্ধির স্তরে, যে মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে শঙ্কার বার্তা দিয়েছে আইএমএফ। সেই যুদ্ধ শেষের স্বস্তির কোনো খবর নেই ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই। এ অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটে ভোগার শঙ্কায় পড়া পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য তৈরি ও সরবরাহ স্বাভাবিক রাখতে না পারলে ঝুঁকিতে পড়বে কর্মসংস্থানের সুযোগ। জ্বালানি সংকটের কারণে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বাইরের নলেজ আছে। ফলে বাইরে কিন্তু আমাকে অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। 10 ঘন্টার ওয়ার্কিং আওয়ারে 2 ঘন্টা কিন্তু আমার লোডশেডিং গেলে আমার 20% প্রোডাকশন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সংকট কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমার কিন্তু 2 ঘন্টা কাজ না করেও কিন্তু শ্রমিকের বেতনও আমাকে দিতে হচ্ছে, আবার উৎপাদনও আমার 2 ঘন্টা কম হচ্ছে। চাপ সামলাতে সরকারকে উৎপাদনমুখী খাতের বেসরকারি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে কৌশল ঠিক করার তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার বিকল্প সোর্সিং থেকে এই তেল আনার যে ব্যবস্থা সেটাকে রাখতে হবে। রিপেমেন্ট শিডিউল, ক্লাসিফিকেশনের যে রুল, এগুলিকে এই সময়ে কিছুটা স্থগিত করা দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়া জরুরি। সব খাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বিবেচনায় পণ্য মূল্য বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই বিলাসী আমদানি পণ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা উচিত, পট জালটা বাড়ানো উচিত, এক্সপোর্টের জার্নি যাতে দ্রুত দেশে আসে সেই ব্যবস্থা করা উচিত, এবং ওভারঅল আমাদের যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা এবং এটাকে আরও শক্তিশালী করা। তা না হলে আমাদেরকে এখন যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক পেছনে রয়েছে, এটা দ্রুত সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। আগামীতে জ্বালানি তেলের দাম আর বাড়াতে না হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি উৎপাদনমুখী খাতে চাহিদা মতো জ্বালানি সরবরাহে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিপো থেকে সরবরাহ বাড়ালেও তেলের জন্য আজও পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। যাচ্ছি তার কাছে। ফরহাদ, তীব্র রোদ আর প্রচন্ড গরম অপেক্ষা করে যেটি আসলে দেখা যাচ্ছে, রাজধানীতে বিভিন্ন ধরনের যানবাহন চালকরা
তারা কিন্তু জ্বালানি সংগ্রহ করতে অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আমরা আছি পরিবাগে। এইখানে যেটি আসলে দেখা যাচ্ছে সকাল 8টায় এই পাম্পে তেল সরবরাহ বিপণন কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে থেকে আমরা দেখেছি যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার মাইক্রোবাস চালকরা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন, যেটি বেশ কয়েকদিন ধরে অর্থাৎ শেষ 2-3 দিন ধরে যেটি আসলে দেখা যাচ্ছে ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেল চালকরা তারা আসলে তেল সরবরাহ শুরু করেছেন, নেওয়া শুরু করেছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল চালকরা যাদের ফুয়েল পাস আছে তারা 10 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন না। এছাড়া প্রাইভেট কারের বরাদ্দ যেটি এর আগেও ছিল 10 লিটার এবং 20 লিটার, সেটি মাইক্রোবাস চালকরা নিচ্ছেন। এবং যেটি দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড রোদের কথা বারবারই বলছিলাম, কেননা এখানে যারা অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা তারা বলছেন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করে এই পাম্প থেকে তেল নিতে হচ্ছে তাদের। তবে প্রাইভেট কার মাইক্রোবাসের চালকদের অপেক্ষা আরেকটু বেশি, তারা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আসলে পাম্প পর্যন্ত এসে তেল সংগ্রহ করার জন্য। ফুয়েল পাস সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে ফুয়েল পাস এর সঠিক প্রচারণার অভাবের কথা বলছেন, অনেকে পাম্পে এসে নিজেদের ফুয়েল পাস অ্যাক্টিভ করছেন, অ্যাপে তারা নিজেরা রেজিস্ট্রেশন করে তেল নিচ্ছেন। তবে যেটি বলা চলে ফুয়েল পাসের মাধ্যমে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে অধিকাংশ চালকরাই বলছেন, কেননা আগে যেটি দেখা গেছে কারো মাঝে মজুত করার যে প্রবণতা সেটি কিন্তু এখন সেই সুযোগটা কোনো ধরনের মোটরসাইকেল চালকরা সেটি পাচ্ছেন না। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে অপেক্ষা সেটির ক্ষেত্রে মূল কারণ দাঁড়িয়েছে যে রাজধানীর বিভিন্ন পাম্প বন্ধ থাকার কারণে কিছু নির্দিষ্ট পাম্পে প্রেসার পড়ছে, যে কারণে আসলে এখানে অপেক্ষার তালিকাটাও সারিটাও কিন্তু দীর্ঘ। তো এই ছিল রাজধানীর পরিবার থেকে আজকের দিনের জ্বালানি তেল সরবরাহের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পরিবাগে। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দরের চাহিদা মতো ক্রেন ফরক্লিপ না থাকায় ব্যাহত হচ্ছে পণ্য খালাস। বাণিজ্যিক সংগঠনগুলো বারবার তাগাদা দিলেও নজর নেই বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক, যাচ্ছে তার কাছে। আজিজুল, ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে প্রায় 30% রয়েছে ভারী পণ্য, অর্থাৎ শিল্প কলকারখানা স্থাপনের যন্ত্রাংশ এবং ব্রিজ, কালমার্ট এবং রেল নির্মাণ যন্ত্রাংশ। তবে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এই সমস্ত পণ্য খালাসের জন্য বন্দরের হয়ে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গেট বেঙ্গল এন্টারপ্রাইজ। তবে এই ঠিকাদার প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের চাহিদা মতো ক্রেন এবং ফরক্লিপ সরবরাহ করতে না পারায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। অর্থাৎ দিনের পর দিন ট্রাক আটকে থেকে বন্দরে যেমন ব্যবসায়ীরা ক্ষতির সামগ্রী হচ্ছেন, তেমনি কিন্তু এই সমস্ত পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্প কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমন কিন্তু দেশের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে মারাত্মকভাবে ব্যাঘাত সৃষ্টি করছেন। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন বেনাপোল স্থল বন্দরে স্বাভাবিকভাবে পণ্য খালাস করার জন্য প্রায় 10টি ক্রেন এবং 20টি ফরক্লিপ রয়েছে, কিন্তু চাহিদার বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠান গেট বেঙ্গলের মাত্র রয়েছে 7টি ক্রেন এবং 8টি ফরক্লিপ। তবে এই যেটি রয়েছে তার অধিকাংশ সময় কিন্তু অচল থাকায়, অর্ধেকের বেশি অচল পড়ে থাকায় কিন্তু ব্যবসায়ীরা তাদের পণ্য খালাস করতে পারেন না। তারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন এবং ঠিকাদার পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে নানান কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এখনো পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান তাদের এই যে ক্রেন এবং ফরক্লিপ সরবরাহ চাহিদা মতো করতে পারেনি, ফলে কিন্তু তাদের যে বাণিজ্যে যে অচলাবস্থা সেটি কিন্তু রয়ে গেছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ঠিকাদার প্রতিষ্ঠান চাহিদা মতো ব্যবসায়ীদের ক্রেন এবং ফরক্লিপ সরবরাহ করতে না পারায় যে মারাত্মকভাবে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে হিলি পানামা পোর্ট অভ্যন্তরের পণ্য লোড আনলোড কার্যক্রম। সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের বিধানসভা নির্বাচন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে, তবে শনিবার থেকে যথারীতি আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ পর্যায়ে জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে।
ডিএসসির ওয়েবসাইটে আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক কিন্তু 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5310 পয়েন্টে, এবং ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক কিন্তু 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1069 পয়েন্টে, এবং ডিএস 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক কিন্তু 5 পয়েন্টের কিছুটা বেশি বেড়ে দাঁড়িয়েছে 2010 পয়েন্টে, এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এবং আজ কিন্তু যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 177টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 121টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 89টি কোম্পানির শেয়ারের দাম। এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে সেগুলোর টোটাল ভ্যালু হচ্ছে 307 কোটি টাকার কিছুটা বেশি। এবং আজ যদি আমরা দেখতে চাই যে শীর্ষ অবস্থানে কোন কোম্পানিগুলো রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ অবস্থানে রয়েছে সবার প্রথমে সিটি ব্যাংক, এবং সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 32 টাকা 10 পয়সা দরে, এবং সর্বোচ্চ দাম কিন্তু উঠেছিল 32 টাকা 40 পয়সা, এবং সর্বনিম্ন দাম কিন্তু 31 টাকা 60 পয়সা। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ডোমিনেজ, এবং ডোমিনেজের প্রতিটি শেয়ার কত করে বিক্রি হচ্ছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোমিনেজের প্রতিটি শেয়ার 59 টাকা 50 পয়সা দরে বিক্রি হচ্ছে, এবং 61 টাকা সর্বোচ্চ দাম, এবং 58 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন দাম। তো এই ছিল আমার কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য। দেখছেন এ সময় বাণিজ্য। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও প্রবাসী আয় ইতিবাচক ধারায় বাংলাদেশ। চলতি মাসের প্রথম 21 দিনে এসেছে $233 কোটি রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 19% বেশি। এদিকে 2022 সালের অক্টোবরের পর সর্বোচ্চ উঠেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের গতি কমেনি। চলতি মাসের প্রথম 21 দিনেই $233 কোটি 20 লাখ রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা 18.8% বেশি। গেল জুলাই থেকে 21 এপ্রিল পর্যন্ত এসেছে $2,454 কোটি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় 20.2% বেশি। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল 21 এপ্রিল দাঁড়িয়েছে $3,512 কোটি 59 লাখ। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $3,045 কোটি 90 লাখ। গেল 16 এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল $3,503 কোটি 80 লাখ, আর BPM 6 ছিল $3,036 কোটি 62 লাখ। তথ্য বলছে গেল মার্চ শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল $3,411 কোটি 66 লাখ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বন্ধ পাটকল ইজারা বিষয়ক জরুরি সভা চলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। এছাড়া পরিবহন ভাড়া সমন্বয় নিয়েও বৈঠক রয়েছে। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। দেখুন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু এই সরকার কিন্তু সোনালী আঁশের, আমাদের যে পাটের যে গৌরব বা সোনালী আঁশের যে গৌরব, সেটি ফিরিয়ে আনার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সরকারিভাবে যে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে সমস্ত পাটকল সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই পাটকলগুলোর এরই মধ্যে কিন্তু প্রায় 14টি পাটকল লিজ দেওয়া হয়েছে, এবং এখন যেটি সরকারের উদ্যোগ সেটি হচ্ছে প্রত্যেকটি পাটকল বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কিভাবে চালু করা যায় এবং রাষ্ট্রায়ত্তভাবেও কিভাবে চালু করা যায় সেই উদ্যোগটি নেয়ার জন্য মূলত উদ্যোগ নিচ্ছে সরকার। তো আজকে সকালেই কিন্তু বস্ত্র এবং পাট মন্ত্রী যিনি খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি অংশীজনদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা করেছেন। কিছুক্ষণ আগেই সভাটি শেষ হয়েছে এবং সেই সভায় যেটি সিদ্ধান্ত হলো সেটি হচ্ছে যে যারা এই যে ইজারা নিয়ে যে সমস্ত পাটকল চলছে সেগুলো একেবারেই ভালোভাবে চলতে হবে এবং কোন পর্যায়ে চলছে সেটি একটি পর্যালোচনা হয়েছে সবাই, এবং সেটি ভালো মতো চলতে হবে সেরকম একটি প্রতিশ্রুতি দিয়েছে। এবং এর পরবর্তীতে কিভাবে প্রত্যেকটি পাটকল চালু করা যায় এবং বেসরকারি উদ্যোগে এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কিভাবে এই পাটকলগুলো চালু করা যায় সে ব্যাপারে সরকার অংশীজনদের সাথে বসেই এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেবে। মূলত এই ছিল এই বৈঠকের সবশেষ তথ্য। আরেকটি বিষয় জানিয়ে দিই, আজকে সচিবালয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সভা রয়েছে। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সভাটি সেটি হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ার পরপরই কিন্তু
কিন্তু সবার মধ্যে একটি আলোচনা যে বাস ভাড়া বৃদ্ধি হবে। খুব শীঘ্রই সেই বাস ভাড়াটি বৃদ্ধি হবে এবং এরই মধ্যে বাস মালিকদের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে কিলোমিটার প্রতি কত বাস ভাড়া বৃদ্ধি করা হবে। আজ এই সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ে অংশীদারদের সঙ্গে একটি বৈঠক আছে, তারপরে পরেই গণমাধ্যমকে ব্রিফ করা হবে যে মূলত বাস ভাড়া কতটা বৃদ্ধি হবে। গতকালও একটি সভা কিন্তু হয়েছে অংশীদারদের সঙ্গে, তখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। তো আজকে সিদ্ধান্তটি হবে এবং তার পরপরই জানানো হবে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়াটি কত বাড়ানো হবে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই সভাটিতে আমরা উপস্থিত হতে পারবো এবং সেখান থেকেই যিনি যোগাযোগ মন্ত্রী রয়েছেন তিনি বিস্তারিত জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এবার জনপদের অর্থনীতির খবর। দৃশ্যমান হতে শুরু করেছে চুয়াডাঙ্গা বেসিক শিল্প নগরের কার্যক্রম। শুরু হয়েছে কারখানা নির্মাণ ও পণ্য উৎপাদন। এতে বাড়ছে আঞ্চলিক কর্মসংস্থানের সুযোগ। শিগগিরই প্লট বরাদ্দ শেষ করতে চায় বেসিক। 2021 সালের জুনে চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামে 25.12 একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। ব্যয় হয় 41,92,48,000 টাকা, যেখানে 5 ক্যাটাগরিতে 78টি প্লট রয়েছে। প্রথম ধাপের প্লট বরাদ্দ শুরু হয় 2022 সালের 16 ফেব্রুয়ারি। এরই মধ্যে 36 জন উদ্যোক্তা কিনেছেন 43টি প্লট। প্রতি শতক প্লটের দাম ধরা হয়েছে 2,10,000 টাকা। যদি ফ্যাক্টরিগুলো সব চালু হয় তাহলে মানুষের একটা কর্মসংস্থান হবে, আমাদের দেশের উন্নতি হবে। আমাদের চুয়াডাঙ্গায় বিসিক শিল্পনগরী যদি এইভাবে উন্নয়ন হতে থাকে তাহলে ইনশাআল্লাহ এলাকার কর্মসংস্থানও ভালো হবে। শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে যেমন বাড়ছে নতুন কর্মসংস্থানের সুযোগ, তেমনি গতিশীল হচ্ছে স্থানীয় অর্থনীতি। ব্যবসায়ীদের যত রকমের সুযোগ সুবিধা আছে সবগুলোর বিষয়ে আমরা সহযোগিতা করি এবং তাদের যেন ব্যবসা নিরাপদে করতে পারে এবং নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়ে আমি জানামাত্র পদক্ষেপ গ্রহণ করি। শিল্পায়নের সব সুবিধা থাকায় দ্রুতই বাকি প্লটগুলো উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে মনে করেন বিসিক কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সরকারি নিষেধাজ্ঞায় বিদেশ থেকে পোনা খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় খুলনা অঞ্চলে হঠাৎ করেই থমকে গেছে সম্ভাবনাময় ভেনামি চিংড়ি চাষ। অনুমোদন না থাকায় প্রস্তুত পুকুর খালি পড়ে আছে। ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় উৎপাদন ও রপ্তানি দুক্ষেত্রেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার এই পুকুরেই গত বছর হয়েছিল ভেনামি চিংড়ির সফল চাষ। সেই আশায় এবারও পুকুর প্রস্তুত, পানি প্রস্তুত, কিন্তু অনুমোদন না থাকায় শুরু হয়নি চাষ। 2 দফা পাইলট প্রকল্পের পর 2022 সালে বাণিজ্যিকভাবে চাষের অনুমোদন পায় ভেনামি চিংড়ি। সবশেষ অর্থবছরে অনুমতি নিয়ে এ অঞ্চলের 25টি প্রতিষ্ঠান 153 হেক্টর ঘেরে 144 মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়। কিন্তু 2025 সালের শেষ দিকে হঠাৎ করেই পোনা খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে থেমে যায় উৎপাদন। আমাদেরকে অবশ্যই বাগদার পাশাপাশি ভেনামির গুরুত্ব দিতে হবে। পোনা আমদানির না ফিডে আমদানির কোনো কিছুই অনুমতি পাচ্ছে। অনুমতি না পেলে আমরা কোনো কার্যক্রম বাস্তবায়িত করতে পারতেছি না। আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন এই চিংড়ির সরবরাহ কমে গেলে সরাসরি আঘাত পড়বে দেশের রফতানি আয়ে। প্রায় 4 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু আমাদের র মেটেরিয়ালস আমরা পাচ্ছি মাত্র 30,000 মেট্রিক টন। এদিকে চাষিদের দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় অনুমোদনের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সরকারের সঙ্গে এটা আলোচনা করে দ্রুত এই ধরনের রেস্ট্রিকশন প্রত্যাহার করে আবার নতুন করে চাষিরা যাতে চাষ করতে পারে সে ধরনের বিষয়ে চেষ্টা চলছে। উচ্চ ফলনশীল এই জাত নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দ্রুত সমাধান করা গেলে এ খাতে বাড়বে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি আয়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পোলার আইসক্রিম নিয়ে এলো হোয়াইট চকলেট কোটেড ফ্রুট আইসক্রিম এসোরা। পাওয়া যাচ্ছে ব্যানানা এবং মিক্সড বেরি ফ্লেভারে। সম্প্রতি রাজধানী ঢাকায় এই আইসক্রিমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার এর চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পোলার জানিয়েছে, এই আইসক্রিমের বিশেষত্ব হলো এর হোয়াইট কোটিং এর পাশাপাশি রয়েছে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভার, যা ভোক্তাদের একই সঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্ন অভিজ্ঞতা দেবে। এবার মুক্ত বাজারের খবর। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির স্পষ্ট অগ্রগতি না থাকায় আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। এর প্রভাবে দেড় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে মার্কিন ডলারের দাম, বিপরীতে পড়ে গেছে ইউরো ও স্টার্লিং, ঊর্ধ্বমুখী জাপানি ইয়েন। মধ্যপ্রাচ্য সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির অগ্রগতির অভাবে বৃহস্পতিবার জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম $103 উঠে যায়। এতে গেল দেড় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে মার্কিন ডলার, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপদ আশ্রয় হিসেবে চাহিদা বাড়ছে মুদ্রার। টানা 2 সপ্তাহের পতনের পর বৃহস্পতিবার মার্কিন ডলার সূচক 0.4% বেড়ে 98.64-এ দাঁড়িয়েছে, যা 13 এপ্রিলের পর সর্বোচ্চ। বিপরীতে 13 এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নেমেছে ইউরোর মান। টানা 4 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর এই মুদ্রার মান 0.4% পরে প্রতি ইউরোর বিনিময় মূল্য দাঁড়িয়েছে $1.17, আর স্টার্লিংয়ের বিনিময় হার $1.34। স্থিতিশীল রয়েছে অস্ট্রেলিয়ান ডলার, প্রতিটির বিনিময় হার $0.71, প্রতি নিউজিল্যান্ড ডলার সমান $0.59। এদিকে জাপানি ইয়েনের বিপরীতে মান কমেছে ডলারের, 0.02% কমে প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 159.48 ইয়েন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। সংযুক্ত আরব আমিরাতের বাজারে বাড়ছে বাংলাদেশি কাঁচা শাকসবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কিছুটা কাটিয়ে ওঠার পর দেশটির বিভিন্ন বাজারে আবারও দেখা যাচ্ছে দেশীয় শাকসবজির রমরমা উপস্থিতি। দুবাই থেকে শিবলি সাদিকের রিপোর্ট। বিদেশের মাটিতে দেশীয় শাকসবজি চড়া দামেও কিনতে আগ্রহী হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটে এখন প্রতিদিনেই চোখে পড়ছে এমন দৃশ্য। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে কিছুদিন বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি শাকসবজির বাজারে সাময়িক ঘাটতি দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাজারে ফিরেছে সরবরাহ ও স্থিতিশীলতা। কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য একটু স্লো ছিল, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে যে পরিস্থিতি, এটা কভার করতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে গেলে আমরা অনেক তাড়াতাড়ি কভার করব। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা সম্প্রসারণ শুরু করেছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে মজুত করেছেন বাংলাদেশি পণ্য। এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আছে, অনেক মাল আসতেছে বাংলাদেশ থেকে, সবজি অ্যাভেলেবেল। আমিরাতের সুপারমার্কেটগুলোতে দেশি পণ্য কিনতে বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের দাবি, সরাসরি জাহাজযোগে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে আমিরাতের বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে যারা কুয়েতের বাইরে আটকা পড়েছেন তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের প্রবেশাধিকার না দিয়ে পুনরায় আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। মনসুমনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ শুরুর জেরে বিপাকে পড়েন কুয়েতের বাইরে থাকা দেশটির বৈধ সিভিল আইডিধারীরা। 28 ফেব্রুয়ারির পর কুয়েতে ফিরতে পারছিলেন না অনেকে। তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এসব প্রবাসীদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। যারা নতুন করে কুয়েতের কোম্পানির ভিসা খরিদ করেছে যুদ্ধের কারণে, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন বলা যায় না এটা ভবিষ্যৎ কি, হয়তো টাকা মারিয়ে দিতে পারে, হয়তো বা কোনো ব্যবস্থা হতেও পারে সরকারের পক্ষ থেকে। যদি না সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না করে তাহলে আর্থিকভাবে
আমরা ক্ষতিগ্রস্ত। অন্যদিকে নতুন এন্ট্রি ভিসাধারীদের জন্য নিয়মে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গৃহকর্মী, সাধারণ শ্রমিক কিংবা ফ্যামিলি ভিসায় যারা নতুন ভিসা পেয়েছেন কিন্তু এখনো কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে তাদের পুনরায় কুয়েতে যেতে হলে নতুন করে সব প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে হবে। তারা বাংলাদেশি ভাইদেরকে ভিসা দিচ্ছেন কোম্পানির মাধ্যমে বা কফিলের মাধ্যমে, যদি ভিসা নষ্ট হয়ে যায় কি তারা অন্ততপক্ষ তারার ভিসার ড্যামেজ দিয়েও তারা আবার আনার ব্যবস্থা করবা, কারণ সবাই তো 8-9 লাখ টাকা দিয়া ভিসা খরিদ করছে জায়গা জমিন বিক্রি হইয়া। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুরানোরা এই ঘোষণায় হাঁপ ছেড়ে বাঁচলেও নতুন ভিসা প্রাপ্তরা আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ। মধ্যপ্রাচ্য সংঘাতে ও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা। চলতি মাসের 21 দিনে এসেছে $233 কোটি, প্রবৃদ্ধি 18.6%, প্রায় 3.5 বছর পর সর্বোচ্চ রিজার্ভ। এবং দৃশ্যমান চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরীর কার্যক্রম চলছে। কারখানা নির্মাণ ও পণ্য উৎপাদন বাড়ছে, কর্মসংস্থানের সুযোগ। শিগগিরই প্লট বরাদ্দ শেষ করতে চায় বেসিক। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিশা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।